CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ে এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। 12 লাখ পর্যন্ত আয় দিতে হবে না কোনো আয়কর, কেন্দ্রীয় বাজেটে ঘোষণা নির্মলার। শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন শিশুদের নিয়ে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করল বিজেপি। ওপিএস এর দাবিতে শ্রীভূমি জেলা কর্মচারীদের অবস্থান ধর্মঘট পালন। প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখন আসছি বিস্তারিত সংবাদে। আসাম বিশ্ববিদ্যালয়ে এক নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন। জানা যায়, আজ অর্থাৎ শনিবার আসাম বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টের হাউসকিপিং মহিলা কর্মী একজনের বাবা বিগত হয়ে কয়েকদিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে আজ অর্থাৎ শনিবার কর্মস্থলে কাজ করতে যান ল ডিপার্টমেন্টের ওই মহিলা কর্মী এবং তার বাড়িতে কেউ না থাকার কারণে নিজের 14 বছরের একটি ভাতিজিকেও কর্মস্থলে সঙ্গে নিয়ে যান। এমন সময় মেডিকেল কলেজ থেকে ফোন আসে যে ওখানে যাওয়ার জন্য। তখন ওই মহিলা কর্মী তার ভাতিজিকে কর্মস্থলে রেখেই মেডিকেল কলেজে ছুটে যান। এমন সময় ডিপার্টমেন্টের ফারুক নামে অন্য এক কর্মী ওই নাবালিকা মেয়েটিকে একটি ক্লাসরুমে নিয়ে গিয়ে জোর জবরদস্তি শ্লীলতাহানির চেষ্টা চালায়। তখন মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন আসতে থাকলে ফারুক নামে যুবকটি পালিয়ে যায়। বিষয়টি শিক্ষক মহলে জানানো হলে তারা এই ব্যাপারে একটি বৈঠকও করেন। কিন্তু আশ্চর্যের কথা, ঘটনাটি নিষ্পত্তি না হওয়ার আগেই এত সিকিউরিটি এবং ইউনিভার্সিটির প্রবেশ গেটে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কিভাবে ফারুক এখান থেকে পালিয়ে গেল? তাকে কেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো না? এ নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে। অভিযোগকারীর সন্দেহ, এই কাজগুলো নিশ্চয়ই কারো মদতে চলছে, তা না হলে ফারুক কোনোভাবেই পালাতে পারত না। এই ব্যাপারে উপযুক্ত বিচার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। গতকালকে ল ডিপার্টমেন্টে আমাদের একজন হাউসকিপিং ওয়ার্কার, একজন মহিলা ওখানে কাজ করে, ওর সাথে ওর ভাতিজিকে নিয়ে এসেছিল। বাড়িতে কেউ না থাকার কারণে বাড়িতে একা ছিল। ওই যে হাউসকিপিং ওয়ার্কার, ওর বাবা মেডিকেলে অ্যাডমিট ছিল। মেডিকেলে কিছুদিন থেকে অ্যাডমিট আছে, তথাপি কাজ না করলে তো আর টাকা পাবে না। আমরা যে কাজ করি, নো ওয়ার্ক নো পে, কাজ না করে টাকা পাই না। সেই জন্য ওই মহিলাটা কাজে এসেছিল ওর ভাতিজিকে নিয়ে। যেমন ধরুন, ওর বাড়িতে কেউ ছিল না। যে ডিপার্টমেন্টে কাজ করি সেটা তো একটা পরিবারের মতোই। কিন্তু হঠাৎ করে মেডিকেল থেকে ফোন আসে, মেয়েটা যায় মেডিকেলে কিছু সময়ের জন্য। ওইখানে ফারুক বলে ল ডিপার্টমেন্টের একজন স্টাফ আছে, ওই সুযোগ পেয়ে ওই 14 বছরের মেয়েটাকে রুমের ভিতরে, ক্লাসরুমের ভিতরে ঢুকিয়ে ওকে জোরজবস্তি অ্যাটেম্প টু রেপের ব্যবস্থা করি। সেখানে স্টুডেন্ট বা স্টাফ আরো দেখে এটাকে মত প্রকাশ করার পরে জিনিসটা আসাম ইউনিভার্সিটি রেজিস্ট্রারের কাছে আসে। ওর পর থেকে কিভাবে ওই রেপিস্ট প্রশাসনকে না দেওয়া, প্রশাসনকে ছেড়ে ওই রেপিস্ট পলায়তন হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত রেপিস্ট ধরা পড়েনি। সেটা আমরা উচিত বিচার চাইছি যে রেপিস্টকে কিভাবে এই আসাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর থেকে বের করে হলো, এটা ইনভলভ কে আছে, কারা আছে আমরা জানতে চাই। যে একজন মহিলা আজকে সুরক্ষিত না। আমরা হাউসকিপিং ওয়ার্কার, এখানে ম্যাক্সিমাম মহিলা লোকই আছে, ছেলে লোক আছে। মহিলারা কিভাবে একটা ডিপার্টমেন্টে সুরক্ষিত থাকবে? আচ্ছা, মেটা জানাইছিল ডিপার্টমেন্টের কেউরে জানাইছেনি? ল ডিপার্টমেন্টের কেউরে জানাইছেনি? ল ডিপার্টমেন্টে ওখানে জানানো হয়েছিল। ওইখানে যারা শিক্ষক আছে ওনাদের সাথে কে আসলো? এখানে মেইন ইনচার্জে কে আসলো? কালকে ইনচার্জ এইচওডি হবে, ওনার নাম আমি সঠিক জানি না। কিন্তু ওখানেও একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকের পরে ওই ভিকটিমকে নিয়ে এক ব্লকে আসা হয়। এক ব্লক থেকে কিভাবে উধাও হয়ে চলে যায়, ওই যে রেপিস্টটা, ওকে রেপিস্টই বলা হয়, ওই রেপিস্টটাকে কিভাবে ক্যাম্পাস থেকে বার করা হলো। এখানে সিকিউরিটি অফিসার ইনভলভ না, আসাম ইউনিভার্সিটি ইনভলভ না, আমাদের মধ্যে কেউ ইনভলভ। যে হয়তো সে কিভাবে বের হয়ে করে গেল। যেখানে আমাদের এখানে দেখতে পারবেন সিসি ক্যামেরাও আছে আমাদের গেটে, আমাদের আসাম ইউনিভার্সিটি ফ্রন্টে সিসি ক্যামেরাও আছে। কিভাবে ওই রেপিস্টকে বার করানো হলো এখান থেকে, সেটা আমরা উচিত বিচার চাইছি। এখনো পর্যন্ত ওই রেপিস্টকে প্রশাসন ধরতে পারেনি। আর কেন ওই রেপিস্টকে প্রশাসনের হাতে তুলে ধরা হলো না, কেন, সেটা আমরা জানতে চাইছি। আপনার নাম দাদা?
আজ লাগাতার অষ্টমবারের মতো বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 12 লাখ পর্যন্ত আয় দিতে হবে না কোনো আয়কর, বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো আজ। এবারের বাজেটে দুধ, চিনি, চায়ের দাম বাড়ার ইঙ্গিত মিলেছে। গ্যাসেরও মূল্য বৃদ্ধি ঘটবে। তবে দাম কমছে এলইডি টিভির, ইভি ব্যাটারির, জিঙ্ক লিথিয়াম ব্যাটারির, ফ্রোজেন ফিশ পেস্টের। দাম কমছে নীল চামড়ার, 12টি খনিজ দ্রব্যের, জাহাজ নির্মাণ শিল্পে প্রয়োজনীয় জিনিসপত্রের এবং অন্যান্য মেরিন প্রোডাক্টেরও। বড় ঘোষণা, ক্যান্সারের ওষুধের দাম কমছে। দাম কমছে 36টি জীবনদায়ী ওষুধেরও। বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন পূরণ করছে এই বাজেট। 140 কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষা ফুটে উঠছে এই বাজেটের মধ্য দিয়ে। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. The total tax benefit of slab rate changes and rebate at different income levels can be illustrated with a few examples. A taxpayer in the new regime with an income of 12 lakh rupees will get a benefit of 80,000 rupees in tax, which is 100% of tax payable as per the existing rates. A person having income of 18 lakh rupees will get a benefit of 70,000 rupees in tax, that is 30% of tax payable as per existing rates. A person with an income of 25 lakh gets a benefit of 1,10,000 rupees, that is 25% of his tax payable as per existing rates. Details of my tax proposals are given in the annexure. As a result of these proposals, Honorable Speaker, sir, revenue of about 1 lakh crore in direct taxes and 2,600 crores in indirect taxes will be. উৎফুল্লিত ও আগ্রহান্বিত শ্রীভূমি বিজেপি পদাধিকারীরা, কেননা জনপ্রিয় নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর 56 বর্ষ পূর্ণ হয়। তাই মুখ্যমন্ত্রীর শুভ জন্মদিন উদযাপন করতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। শনিবার সকাল 8টায় শ্রীভূমি শহরে শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর আখড়ায় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পূজার্চনা করা হয়। ছিল অন্যান্য কার্যক্রম। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের উদ্যোগে সামগ্রিক কার্যসূচি আয়োজন হয়। তাই মামার জন্মদিনে বৃক্ষরোপণ করে গাছ বাঁচিয়ে রাখার বার্তা দেন শিশু কল্যাণ।
আখড়ার মদনমোহন ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাই ও বোনেরা, আমাদের যশস্বী মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির আজকে শুভ জন্মদিন, আর এই উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আজকে এই শ্রীভূমি অঞ্চলে আজকে আমাদের সাংসদ নির্বাচন হয়েছে। আমাদের 2 বিধায়ক এবং একজন রাজ্যসভা সাংসদ উনি দিয়েছেন, এবং এই অঞ্চলের জন্য উনি যেভাবে নিজে তদারকি করে আজকে এই শ্রীভূমি অঞ্চলকে কিভাবে আসামের মধ্যে সুন্দরভাবে করা যায় এই জন্য উনি প্রয়াস করছেন। তোর সঙ্গে উনি যেভাবে আসামকে ভারতবর্ষের 5টি অঙ্গরাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত করিতে ওনার যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণের যে চেষ্টা, আমরা সবাই ওনার সাথে আছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার কর্মজীবনে উনি যেন দীর্ঘজীবী এবং সুস্বাস্থ্য কামনা করি। ওনার এই কর্মযজ্ঞে যেন আমাদের যে আসামের মানুষের জনগণের স্বপ্ন পূরণ হয়, আমরা যেন সবাই মাথা উঁচু করে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি এবং আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা বিশ্বের দরবারে যেন ভারত মাকে আরও উজ্জ্বল করতে পারি ওনার নেতৃত্বে। এ কারণে আমরা ওনার প্রতি আমরা যে আজকে সবাই সমবেত হয়েছি এবং সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার যে সংকল্প, এই সংকল্পে যেন উনি যেতে পারে এবং আমরা সবাই মিলে ওনার পাশে আছি। এই বার্তা আজকের আপনাদের মাধ্যমে আজকে মুখ্যমন্ত্রীকে আমরা দিতে। ওপিএস এর প্রতি কোনো আগ্রহ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী। ওপিএস এর দাবিতে বারবার আন্দোলনে নামতে হচ্ছে এবং বারবার নিরাশ হতে হচ্ছে কর্মচারীদের। আশা প্রত্যাশা চূড়ান্ত ভঙ্গ হওয়া সত্ত্বেও ফের ওপিএস এর দাবিতে শ্রীভূমি জেলার কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেন। সারা অসম কর্মচারী পরিষদের আহ্বানে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা অবস্থান ধর্মঘটে সামিল হন। নতুন পেনশন নীতি মানছি না, মানব না, পুরানো পেনশন নীতি চালু করা ইত্যাদি স্লোগানে সরগরম করে দেন ধর্মঘট চত্বর। আমাদের দাবি মানতে হবে, এনপিএস মানছি না, এনপিএস মানছি না, ইউপিএস মানছি না, ইউপিএস মানছি না, ওপিএস পুনর্বহাল করতে হবে, ওপিএস পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। পুরো আসামের সব সরকারি কর্মচারীদের সঙ্গে সংগতি রেখে বসেছি, এসে আজ আন্দোলনে নেমেছি। আমরা সরকার আমাদের পক্ষে অনেকদিন ধরে অনেক আশা দিয়ে আজকে যখন আমরা বিরূপ হয়ে আমরা এখানে বসেছি, আমাদের আশা যে এই পর্যায় থেকে নেক্সট পর্যায়ে এসে যাবো, তখন সরকার আমাদের দিকে মুক্ত তাকাবেন। আমাদের ওপিএস পুনর্বহাল করার সকল প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আমরা যাতে আমরা সত্যিকারই আমাদের ফিউচারের কথা ভাবি, ভবিষ্যতের কথা ভেবে আজকে আমরা বসেছি। যে আমরা যদি আজকের এই পরিস্থিতি যেখানে চলছে, যেখানে সরকার ইউপিএসকে বহাল করার জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন, আমরা চাই যে পরে আমাদের ভবিষ্যতের কথা রেখে আজকে যদি আমরা আন্দোলন না গড়ে তুলি তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। সেই কথা ভেবে আমরা সব আসামে সব সংগঠনের সব সরকারি কর্মীদের সাথে সংগঠন রেখে আন্দোলনে বসেছি। আশা রাখছি আমাদের এই আন্দোলনের জের মেনে সরকার অতি সত্বর ওপিএস রিস্টোর করাতে ত্বরান্বিত হবে। গুয়াহাটিতে দ্বিতীয় মেডিকেল কলেজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন বীরুবাড়িতে প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজে ওপিডি পরিষেবা চালু করেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, সম্পূর্ণরূপে চালু হলে মেডিকেল কলেজটি 505 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, বছরে 100 জন এমবিবিএস শিক্ষার্থীর ভর্তির ক্ষমতা এবং হোস্টেল সহ সজ্জিত হবে। Happy birthday, sir. সকলে যখন মই দিছিল অলপমান
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে রাত্রিতে নয়, দিনে স্বপ্ন দেখতে হবে। এই দিনকে মাথায় রেখে বার্ষিক উৎসব এবং পিতামাতা দিবস পালন করল শিলচর ডন বস্কো স্কুল। শঙ্কর বস্তিতে আয়োজিত স্কুলের মুক্ত মঞ্চে এই উপলক্ষে প্রধান অতিথি হিসেবে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ স্কুলের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রায় 1000-এরও বেশি ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের নৃত্য সঙ্গীত পরিবেশন করেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটানোই এই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য। এই কথা জানালেন স্কুলের অধ্যক্ষ সুজিত উদ্গা। नमस्कार सबों को। आज 31 जनवरी 2025 में हम लोग डॉन बॉस्को स्कूल सिलचर में डॉन बॉस्को का जो त्यौहार है उसे मना रहे हैं और साथ ही साथ हम लोग हमारे छात्र छात्राओं के माता पिताओं को उनके लिए आदर एवं सम्मान दे रहे हैं, जिसे हम लोग इंग्लिश में बोलते हैं पेरेंट्स डे। आज हमारे स्कूल में कम से कम 1000 बच्चे बच्चियां अपने माता पिताओं के लिए और इस स्कूल का जो दिवस है इसे मनाने के लिए बहुत सारे प्रोग्राम तैयार किए हैं। बीते महीना हम लोग जोर शोर से इस दिन के लिए अभ्यास करते रहे हैं। प्रत्येक दिन कम से कम 1 घंटा जो प्रोग्राम है उसे बनाने के लिए हम लोग त्यागे और उसका परिणाम यह है कि आज जो कार्यक्रम यहाँ पर हो रहा है बहुत ही सुंदर है और देखने लायक है। इसलिए मैं सभी माता पिताओं का आभारी हूँ कि वे अपने बच्चे बच्चियों को डॉन बॉस्को स्कूल में पढ़ने का एक मौका दिया है। तो यहाँ पर जितने भी फैसिलिटीज हैं सब फैसिलिटीज हमारे बच्चे बच्चों के लिए बने हैं ताकि वे लोग बहुत सारे प्रोग्राम में भाग ले सकें, पढ़ाई में भाग ले सकें और जितने भी कार्यक्रम हमारे इस शहर में होते हैं सभी कार्यक्रम में भाग ले सकें, क्योंकि हम लोगों का उद्देश्य यह है कि वे आगे चलकर एक अच्छे बच्चे बच्चियां बने, एक अच्छे नागरिक बने। इस वर्ष 2025 में हम लोग का थीम है डे टू ड्रीम बिग। हम सभी को सपने देखते हैं, परंतु सपना को साकार करने के लिए हमें एक सच्चा सपना को देखना जरूरी है। तो हम लोग इस कार्यक्रम के जरिए बच्चों के लिए एक उदाहरण देना चाहते हैं कि उनका जो सपना है वह बड़ा हो ताकि वे अपने सपने को साकार कर सकें। माता पिता, टीचरगण, डॉन बॉस्को संस्था उनके साथ में है और मैं विश्वास करता हूं कि हम आने वाले दिनों में उनके सपना को साकार करने में समर्थ होंगे। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দের সংবর্ধনা জোয়ারে ভাসলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। উধারবন্দ মণ্ডলের পক্ষ থেকে শনিবার উধারবন্দ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে নবনিযুক্ত জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়। উধারবন্দ মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য ও জেলা সভাপতি রূপম সাহা। সঙ্গে ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম, প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। 2026 যে বিধানসভা গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচন ওনার সময়ে হবে। আমি আশা রাখি উনি অত্যন্ত দক্ষতার সহিত সবাইকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমি ওনার কাজকর্ম বিগত দিনে দেখেছি, ওনার পরিশ্রমী যুবক, উনি সব সময় সংগঠন নিয়ে কাজ করে যাচ্ছেন আর প্রত্যেককে নিয়ে কাজ করার মানসিকতা ওনার রয়েছে। আর আগামী দিনে আমরা দলকে আরো এগিয়ে নিয়ে যাব সবার মাধ্যমে। ঠিক
করা হয়েছিল, এই 2টা দিন ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে। তো সবার মধ্যে একটা মানে আশা করি প্রস্তুতিটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, আমি বুঝতে পেরেছি। এবার 3 নম্বর বার এখানে মিটিং হচ্ছে, যা ক্যান্সার বিভাগ ক্যান্সার হওয়ার পর সংখ্যা একটু কম হয়েছে আমার কাছে লাগছে। আমার বিশ্বাস অনুরোধ থাকবে আপনাদেরকে যাতে সংখ্যার দিকে লক্ষ্য রাখবেন। আমাদের মন্ডল সভাপতিকে বলব। হাইলাকান্দি জেলা পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় জেলার প্রতিটি প্রান্তে পথ সুরক্ষা মাস অনুষ্ঠিত হচ্ছে। আর এই উদ্যোগকে সাড়া দিয়ে সামাজিক দায়বদ্ধতা দেখালো কালীনগর সারদা চরণ দে কলেজ কর্তৃপক্ষ। কলেজের পক্ষ থেকে শুক্রবার 31শে জানুয়ারি সকালে পথ সুরক্ষা মাস অনুষ্ঠিত করতে দেখা যায়। এদিনের আয়োজনে সাড়া দিয়ে সহযোগিতা করেন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদরুল হক লস্করের নেতৃত্বে একটি দল। এদিন কলেজ পড়ুয়ারা শিলচর বদরপুর 37 নং জাতীয় সড়কে নেমে সচেতনতামূলক নিত্য চলা স্কুটার, বাইক, অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের পারমিট, লাইসেন্স, জুতা পরিধান, সঠিক নিয়ম মতো সিট বেল্ট, স্পিড, বাইক আরোহীর হেলমেট এসব খুঁজিয়ে দেখে। কলেজ থেকে 2 দিনের জন্য গিয়েছিলাম ডিসি কনফারেন্স হলে, সেখানে আমাদের অনেক কিছু শিখিয়ে দেওয়া হয়েছে যে পথ সুরক্ষা কিভাবে চালিয়ে যাব বা পথ সুরক্ষা কিভাবে আমরা বাঁচবো এবং অন্যদের কিভাবে বাঁচাবো সে বিষয়ে অনেক কিছু আমরা ট্রেনিং করে এসেছি। তো আজ আমরা সেই কনফারেন্সটি আজকে আমরা আমাদের কলেজ থেকে সেটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা কার্যক্রম করেছি। আমরা রাস্তা চেকিং করে অনেকে দেখছি শু নেই, অনেকে স্মার্টফোন ইউজ করে, এরকম আমরা অনেকটা বলে দিয়েছি তাদেরকে কীরকম সিট বেল্ট নেই, সিট বেল্ট ইউজ করে না, এরপরে স্কুটি বা বাইকের মধ্যে একজনের মাথায় হেলমেট থাকলে অপরজনের নেই। তো আমরা অনেক কিছু বলে দিয়েছি যা আমাদেরকে আমরা শিখেছিলাম। তো আমরা আরও ফিউচারে চেষ্টা করব যে আরও মানুষকে শেখাবো। অনেক কিছু জেনেছি আজকে, বা এই প্রোগ্রাম থেকে ডিসি কনফারেন্স হলে গিয়ে অনেক কিছু জেনেছিলাম। তো আজকে আমরা এই প্রোগ্রামটা সাকসেস করেছি awareness program এর মাধ্যমে। Today we have observed Road Safety Day as a part of government order. We have maintained this order because January month is the road safety month. So on this occasion we have gathered here and observed this road safety day. Actually road safety টা আমাদের সবারই অনুসরণ করা দরকার। সচেতনার জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি। আমাদের সারদা চরণ দে কলেজ কর্তৃপক্ষ, আমি এনএসএ কোঅর্ডিনেটর এবং প্রিন্সিপাল ম্যাডামের উদ্যোগে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমার সঙ্গে মিঠুন সরকার আছেন, উনি আমাদের এই রোড সেফটি প্রোগ্রাম করার জন্য স্টুডেন্টকে ইন্সপায়ার করেছেন। তাই স্টুডেন্ট এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা কাটাখাল থানার পুলিশ অফিসার আমাদের ডাকে সাড়া দিয়ে ইনচার্জ উনি এসেছেন এবং আমরা সেই মতে আমরা রোড সেফটি উদযাপন করেছি। এখন এটা খুবই একটা ভালো পদক্ষেপ, সরকার প্রদত্ত। আসাম সরকার কর্তৃক এই যে পদক্ষেপ নিয়েছে, আমি আসাম সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই রোড সেফটিটা আমাদের প্রত্যেকে পালন করা দরকার এবং অনুসরণ করা দরকার। কারণ এখন দেখা যাচ্ছে প্রায় অসাবধানতার কারণে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার ফলে অনেক জীবন হানি হচ্ছে এবং এইটার জন্য আমাদের সচেতন খুবই দরকার। কুম্ভীরগ্রাম বিমানবন্দরের কাছাকাছি পূর্ব শালগঙ্গায় শুক্রবার সার্বজনীন কালী মন্দিরে দ্বারোদ্ঘাটন করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। দ্বারোদ্ঘাটনের পর অনুষ্ঠিত হয় পূজার্চনা। এরপর শুরু হয় বিশ্ব শান্তি কামনায় মহাযজ্ঞ। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যজ্ঞে আহুতি দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম। শিলচরে এক চাঞ্চল্যকর নিখোঁজ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পিডব্লিউআরডি শিলচর ও উধারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক কর্মী বিশ্বজিৎ চড়াহ হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। গত 19 জানুয়ারি অফিস প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন তিনি।
তার সঙ্গে যোগাযোগ স্থাপনের বহু চেষ্টা সত্ত্বেও কোনো সন্ধান পাওয়া যায়নি, এমনকি তার পরিবারের সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি। উল্লেখ্য, কর্মচারী চড়াহ 2023 সালের 13 জুন চাকরিতে যোগদান করেছিলেন, যথেষ্ট নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু হঠাৎ করেই কোনো প্রকার পূর্বাভাস ছাড়া তিনি নিরুদ্দেশ হয়ে যান। এই ঘটনায় অফিসের কর্মীরা এবং প্রশাসনিক কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করছেন। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সম্পন্ন শাহ সুফি মৌলানা হাছন আলী নকশবন্দি মুজাদ্দিদি সাহেবের বার্ষিক উরুস মেহফিল শুক্রবার সমগ্র রাতব্যাপী এই উপলক্ষে পূর্ব সোনাইয়ের গাঙ্গুলি সাহেবের রওজা সংলগ্ন মাঠে ওয়াজ নসিহত পেশ করেন বিশিষ্ট উলামায়ে কেরামরা। এদিন বাদ আসর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। মাগরিবের পর তরিকতের খতম আদায় করে ওয়াজ শুরু হয়। ভোরে মিলাদ শরীফ, খতমে খাজে খান ও আখেরি মোনাজাতের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গাঙ্গুলি সাহেবের উরুস মেহফিলে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর। औरत का ये मकाम था कि अगर इस सरजमीन के ऊपर किसी घर के अंदर कोई बच्ची पैदा हो जाए तो वो सख्त दिल माँ बाप उसको जिंदा दफन कर दिया करते थे। लेकिन फिर जमाने ने फिर एक बार करवट ली, तारीख के औराक पलटने लगे और अल्लाह के रसूल के हुक्म से, हुक्म रूहानी से जब गरीब नवाज ने हिंदुस्तान की तरफ रुख किया और आप हिंदुस्तान में तशरीफ लाए तो शायर ये कहता है कि आप आए तो जमाने के नजारे बदले, जुल्मो जबरो सितमो जौर के धारे बदले, जितने भी फरसूद कवानीन थे सारे बदले, कम नसीबों के मुकद्दर के सितारे बदले, शमए ईमान जलाने के लिए आप आए, नूर ही नूर को फैलाने के लिए आप आए। जब गरीब नवाज सरजमीन हिंदुस्तान के ऊपर तशरीफ लाए तो आपने लोगों को यह अकीदा दिया कि ऐ लोगों, तुम जो बुतों की पूजा और प्रस्तिश में लगे हुए हो, तुम जो उनकी इबादत करते हो, तो जान लो अगर कोई इबादत के लायक है, कोई जात इस बात के काबिल है कि उसकी परस्तिश की जाए, उसकी इबादत की जाए, तो फकत अल्लाह रब्बुल इज्जत की जात है। এখন আসছি খেলার খবরে। বহু প্রতীক্ষিত খেল মহারণ 2.0 শনিবার কাছাড় জেলার লাবক চা বাগানের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সূচনা হয়। এই বিশাল ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, যিনি তার অনুপ্রেরণামূলক ভাষণে ক্রীড়াবিদ ও উপস্থিত দর্শকদের উজ্জীবিত করেন। উদ্বোধনী ভাষণে জেলায়ুক্ত মৃদুল যাদব ক্রীড়ার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে বলেন, ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং দলগত মনোভাব, নেতৃত্বের গুণাবলী ও অধ্যবসায় শেখায়। আজ শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে ৭০তম ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফির ফুটবলের প্রথম খেলাতে মুনলাইট ক্লাবের সাথে রংমাই নাগা ইউথ ক্লাবের খেলা হয়। এই খেলাতে মুনলাইট ক্লাবকে ৯-০ গোলে হারিয়ে রংমাই নাগা ইউথ ক্লাব জয়ী হয়। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।